আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইচ্ছে ছিল যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব না। জনাব ফরহাদ মাজহার তিনি একটি বক্তব্য দিয়েছেন, এটা তার একান্তই ব্যক্তিগত। তিনি তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ হয়েছে এটা মূলত আমেরিকা করেছে। আর যদি আমেরিকা করে থাকে তাহলে এই যে এত বিপ্লবী, এত মব, এত ম্যাটিকুলাস ডিজাইন, এসবের কি মানে আছে? আপনারা জানেন যে আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে সাম্প্রতিক সময়ে যে সকল মানুষ রাজনৈতিকভাবে ভীষণ রকম ইনফ্লুয়েন্স করে থাকেন পর্দার আড়ালে, তাদের মধ্যে জনাব মাহমুদুর রহমান, আমাদের সম্পাদক, এবং জনাব ফরহাদ মাজহার যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যান্য যারা বুদ্ধিজীবী আছেন, সম্পাদক আছেন, তারা এরকম আসলে এদের মতো কর্মী এবং সমর্থক মেনটেন করেন না। মাহমুদুর রহমান ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছে, এন্টি জামাত না, ঠিক জামাতের মধ্যেও আছে, আবার এন্টি জামাতের মধ্যেও আছে। এদের সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক। একটা সময় মাহমুদুর রহমান সাহেব এবং জনাব ফরহাদ মজহার, তো আমি সাধারণত মাজহার বলি, কিন্তু দেখলাম যে উনি লিখেন মজহার। তো জনাব ফরহাদ মজহার এবং মাহমুদুর রহমান এই দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এখনো হয়তো আছে, বা আগের মতো আছে কিনা আমি জানি না। জেলখানাতে মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে ছিলাম, তখন তিনি বারবার এই যাকে বলা হয় ফরহাদ মাজহারের প্রশংসা করতেন, এই কারণে যে ভদ্রলোক প্রচণ্ড সাহসী, আন্তরিক এবং মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান। তিনি বলছিলেন যে তিনি যখন অ্যারেস্ট হবেন ওই সময়ে তিনি এই গ্রেপ্তার আতঙ্কে পুরোটা সময় তিনি অফিসে থাকতেন। এই কারণে তিনি বাসায় যেতেন না, যে বাসা থেকে তাকে গুম করা হতে পারে সালাউদ্দিন সাহেবের মতো। কাজেই তিনি অফিসে থাকতেন এবং তিনি চাইতেন যে তাকে গ্রেপ্তার করা হোক এবং অফিস থেকে গ্রেপ্তার করা হোক। তো ঠিক সেই যে তিনি তার যে সেই দুঃসহ জীবনগুলো অফিসে, ওই সময়টিতে তাকে যে প্রেরণা যোগাতেন অনেকটা বনলতা সেনের মতো, তিনি ফরহাদ মজহার। আর তাকে যে শেষ পর্যন্ত পুলিশের হাতে যখন তুলে দেওয়া হলো, ওই সময়টাতে ফরহাদ মজহার উপস্থিত ছিলেন এবং তাকে সেই পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তার সঙ্গে তিনি কোলাকুলি করেছিলেন। এটা তিনি জনাব মাহমুদুর রহমান তিনি একেবারে এখনো পর্যন্ত স্মরণ করেন কিনা জানি না, তবে জেলখানা তিনি প্রতি মুহূর্তে স্মরণ করতেন। আমরা জেলখানাতে খুব অল্প পত্রিকা পেতাম, তার মধ্যে যুগান্তর পেতাম। সেই যুগান্তরে তখন তিনি নিয়মিত লিখতেন এবং তার যে বলিষ্ঠ লিখনী, শেখ হাসিনার জামানতেও তিনি তার মসনদ কাঁপিয়ে দিতেন তার লেখার মাধ্যমে। সেই মানুষটি এখন একটা কথা বলেছে, তার এই কথা কোনো অবস্থাতেই অস্বীকার করার, কোনো অবস্থা থেকেই এটাকে ফালতু মনে করার আমি অন্তত কোনো কারণ দেখি না। তো তিনি একটা কথা বলেছেন, এটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না। এই কারণ হলো যে সরকার একেবারে নতুন আসছে। এক্ষেত্রে যে কোনো নেতিবাচক কথা, যে কোনো ভয়, যে কোনো ভীতি, আতঙ্ক, এটি সরকারের যে গতি এটাকে কমিয়ে দেবে, সরকারকে আরও বিপদগ্রস্ত করে তুলবে। সরকার উদ্যমতা হারাবে আর প্রতিপক্ষ আরও শক্তিশালী হয়ে পড়বে। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, আমার সিক্স সেন্স বলছে যে কোনো কারণে যদি বর্তমান সরকার ফেল করে, সেখানে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বলতে গেলে শূন্য। তাহলে কে আসবে আমরা জানি না। এই বর্তমান যারা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এনসিপি আছেন, তারা কি আবার আসবেন? প্রশ্নই আসে না। কারণ ইতিহাস বলে সুযোগ কখনো দ্বিতীয়বার একই সুযোগ দ্বিতীয় ফর্মে আসে না। একই অপরাধ একই স্টাইলে কখনো কোনো মানুষ দ্বিতীয়বার করে না। প্রতিবারই অপরাধী তার অপরাধের ধরন, প্রকৃতি, স্থান, কাল, পাত্র পাল্টায়, যেন আপনি তাকে ধরতে না পারেন।
তো প্রকৃতির যে নিয়ম সে অনুযায়ী ৭১-এ যে যুদ্ধ হয়েছে এটা আর হবে না। ৭৫-এ যা কিছু ঘটেছে সেটা আর ঘটবে না। জিয়াউর রহমান হত্যাকাণ্ড যেভাবে হয়েছে ওভাবে আর হবে না। ১/১১ যেভাবে হয়েছে ২/১১ সেভাবে হবে না। আবার যা হবে তা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারছি না। কিন্তু এটা হবে, এই ধ্বনি আকাশে বাতাসে প্রবল হয়ে উঠছে। মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তারই প্রেক্ষিতে ফরহাদ মজহার যে কথা বলেছেন, আমি ওটাকে আর বাতাস দিতে চাচ্ছিলাম না। কিন্তু আজকে এই যখন ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে দেখলাম মার্কিন সরকারের একটি গোপন নথি তারা প্রকাশ করেছে। সেখানে ইমরান খান কিভাবে গদিচ্যুত হলেন তার বিস্তারিত আমেরিকা বলে দিয়েছে এবং স্বীকার করেছে যে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার একটা মাস্টার প্ল্যান কাজ করেছে। এটার অর্থটা কি? এর অর্থ আমেরিকা এখন যারা আছে তাদেরকে বেইজ্জতি করতে চাচ্ছে। অসীম মুনির সেনাপ্রধান এবং এখন যিনি আছেন যাকে বলা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কেন? নানা কারণ। চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে তাদের উপর যে নেগোসিয়েশনের ভার দেওয়া হয়েছিল তারা এই কাজটি করতে পারেনি। তো মূল ব্যাপারটা হলো এক্ষেত্রে আমেরিকা যেটা মানে আশা করেছিল যে আমেরিকার সঙ্গে মানে পাকিস্তান অংশীজন হবে, তাদের তাবেদার হিসেবে লাঠিয়াল হিসেবে কাজ করবে। কিন্তু দেখা গেল যে আলাপ আলোচনায় বিভিন্ন সময় তারা ইরানের প্রতি তাদের দুর্বলতা প্রকাশ করেছে এবং যে বিষয়টি সামনে এসছে সেটা হলো ইরানের বেশ কিছু জঙ্গি বিমান, সেই জঙ্গি বিমান পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাকিস্তান আশ্রয় দিয়েছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পর এবং এই ইরান এবং আমেরিকার যে শান্তি আলোচনা সেটার কোনো ফলাফল আনতে না পারার কারণে মনে করছে আমেরিকা প্রশাসন যে অসীম মুনির এবং এখন যিনি আছেন তিনি অপদার্থ, তাকে দিয়ে কোনো কাজ হবে না, কাজে আবার রেজিম চেঞ্জ করতে হবে। আবার রেজিম চেঞ্জ করার জন্য তারা সেই আগের অতীতের রেকর্ডগুলো বাজাচ্ছে। এখন এক্ষেত্রে কি ইমরান খানের ফিরে আসার সম্ভাবনা আছে? যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার কর্তৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত ইমরান খানের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমেরিকার যে ইতিহাস তারা একবার খরচের খাতায় ফেলে দিলে দ্বিতীয়বার তাদেরকে আর তারা গ্রহণ করে না। তো এই খবর জানার পরে বাংলাদেশে যে সাম্প্রতিক সময় যে বক্তব্য, এনসিপি যে বক্তব্য দিচ্ছে, জামাত যে বক্তব্য দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা যেভাবে নড়াচড়া করছেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা যারা আছেন সাম্প্রতিক সময় তারা যেভাবে তৎপর হচ্ছেন, এটা জনাব তারেক রহমান সাহেবের জন্য কোনো অবস্থাতেই ভালো লক্ষণ নয়। ২ নম্বর হলো যে এই যে জনাব ফরহাদ মজহার, তিনি যত জ্ঞানী হন না কেন, যত গুণী হন না কেন, গত সেই দীর্ঘদিন ধরে তিনি যে একটি রাজনৈতিক বলয় তৈরি করার জন্য, একটি রাজনৈতিক মতাদর্শ তৈরি করার জন্য, একটি দল গঠন করার জন্য প্রাণান্ত তিনি চেষ্টা করছেন। তিনি হেফাজতের যারা নেতৃবৃন্দ রয়েছেন ঢাকাতে এবং চট্টগ্রামে, সে লালবাগ বলেন, হাটহাজারী বলেন, তাদের সঙ্গে তিনি যদিও তিনি ধর্মকর্ম কখনো বিশ্বাস করেন না, সেকুলার যে জীবনযাপন করেন, আর আধ্যাত্মিকতা বলতে যেটা বোঝায় মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারপরে গান গাওয়া, সারিন্দা বাজানো, গিটার বাজানো, লালন বলেন, এই মাজারে যে সকল বাবরি চুল নিয়ে যে সমস্ত লোক লাফালাফি করেন তিনি তাদের প্রমোটার। আবার একই সঙ্গে ইসকন যে বিতর্কিত হিন্দু সংগঠন ইসকন, তিনি ইসকনেরও বাংলাদেশের অন্যতম একজন প্রমোটার। আর দীর্ঘদিন ধরে জামাতের আধ্যাত্মিক গুরু হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিএনপির যারা লোকজন রয়েছে সাম্প্রতিক সময় তারা হয়তো তাকে পছন্দ করছেন না, কিন্তু সুদীর্ঘকাল ধরে তারা
বিএনপির যারা লোকজন, বুদ্ধিভিত্তিক যারা লোকজন, তারা ফরহাদ মজহারকে নিজেদের আরাধ্য পুরুষ হিসাবেই কল্পনা করেছেন। কিন্তু ফরহাদ মজহার কারো পকেটে ঢুকেননি। তিনি তার মতো করে চলেছেন এবং এখনো চলে যাচ্ছেন। আপনাদের মনে আছে যে হোটেল, একটা 5 স্টার হোটেলে, সম্ভবত সোনারগাঁ হোটেলে ইনসাফ কায়েম কমিটি নামক একটি সংগঠন তিনি এবং সাংবাদিক শওকত মাহমুদ সহ আরও অনেককে নিয়ে তিনি করার চেষ্টা করেছিলেন। এবং ওই সময়টিতে সরকার এই কাজ সন্দেহের চোখে দেখেছিল, ফরহাদ মজহারকে টার্গেট করেছিল, কিন্তু সেই শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছিল। আর অন্যদিকে বিএনপিও ঠিক এই কাজটিকে ভালোভাবে নেয়নি। তো ওই ইনসাফ কায়েম কমিটি বা ওই ধরনের যে তৎপরতা, এর সঙ্গে কি সরকার জড়িত? মানে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত, ডিজিএফআই জড়িত, নাকি মার্কিন ডিপ স্টেটের একটা পলিসি ছিল? এটা এখনো পর্যন্ত ওই বিষয়টা নিয়ে কেউ খোলাসা করেনি। কিন্তু ওই যে তার সঙ্গে সঙ্গে যারা ছিল, তারা মোরলেস সবাই কিন্তু এখন বিপাকে আছে। একমাত্র ফরহাদ মজহার, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। জামাতের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই গত 2 বছরে জামাত যেভাবে ক্ষমতা লাভ করে বিভিন্ন মাজার ভেঙেছে, লালনের আখড়ায় হামলা চালিয়েছে, এটা ফরহাদ মজহার মেনে নিতে পারেননি। ফলে জামাতের সঙ্গে তার স্পষ্টই একটা দূরত্ব তৈরি হয়েছে। শেষের দিকে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রথম দিকে ভীষণ রকম ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা কোন পর্যায়ে যে তার স্ত্রী ফরিদা আপা, তাকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়েছিল। অন্যদিকে বুদ্ধিজীবী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মানুষকেই শুধু ডেকেছিলেন। এমনি বুদ্ধিশুদ্ধি বা বুদ্ধিজীবীদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করে না। তার দৃষ্টিতে তিনি দেশের সেরা বুদ্ধিজীবী, এর বাইরে যারা বেশি বুদ্ধি দেখায় তিনি তাদেরকে দূরে রাখেন। তো এত কিছুর পরও ফরহাদ মজহারের মতো বুদ্ধিজীবী, যিনি কিনা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, বিকল্প চিন্তা করতে পারেন, বুদ্ধির তার যে সৌকর্য, বুদ্ধির যে খেলাধুলা, সেটা তিনি করতে অভ্যস্ত। আর এই বুদ্ধি বাস্তবায়নের জন্য যে শক্তি দরকার এবং অর্থ দরকার, দুটোই তার আছে। তো এরকম একজন মানুষকে তিনি ডাকলেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ডাকলেন। তিনি সেখানে গিয়ে ইউনূসের সামনে বক্তব্য দিলেন। কিন্তু ফরহাদ মজহার যেটা চেয়েছিলেন যে ইউনূস সাহেব একটা বিপ্লবী সরকার গঠন করুক, তিনি রুড এবং রুথলেস আচরণ করুন, বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার তা কিছু তিনি করুন এবং তছনছ করে দিন সব কিছু, যে কোনো কারণে হোক, সেটা আমেরিকার পরামর্শ হোক, নিজেদের স্নায়বিক দুর্বলতার কারণে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করতে সাহসী হননি। এবং এরপর থেকে তার স্ত্রী ক্যাবিনেটে থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিরোধিতা করা শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং এই ধারা এখন পর্যন্ত চালু আছে। তো সেই যে ফরহাদ মজহার, তিনি অল অন এ সাডেন যখন বললেন যে এই দেশ আমেরিকা চালাচ্ছে, অর্থাৎ তারেক রহমান চালাচ্ছেন না, মন্ত্রিপরিষদ বলতে যা কিছু বোঝাচ্ছি বা দেখছি, পার্লামেন্ট বলতে যা কিছু বোঝাচ্ছি, যদি ফরহাদ মজহারের কথা সত্য হয়, তাহলে এটা হলো একটা দৃশ্য, যেটা মেইন দৃশ্য নয়, পর্দার আড়ালে অন্য দৃশ্য, এবং সেই দৃশ্য আমেরিকা দেশ চালাচ্ছে। ভালো কথা। তো আমেরিকা দেশ চালাচ্ছে, আমেরিকা শেখ হাসিনাকে তাড়িয়েছে, আমেরিকা অভ্যুত্থান করেছে, এই কথাগুলো তিনি আগে কেন বলেননি? এটা হলো প্রথম প্রশ্ন। সঙ্গত কারণে তিনি এটার উত্তর দেবেন না। আমার যেটা মনে হচ্ছে, তার আগের বলার প্রয়োজন হয়নি তাই বলেননি, এখন বলার প্রয়োজন হয়েছে তাই বলছেন। এখন বলার কি প্রয়োজন হলো? আগে যেমন তার প্রয়োজন হয়নি, এজন্য তিনি বলেননি। এর কারণ হলো শেষ সময় পর্যন্ত তিনি আশাবাদী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা মতো চলবেন, আর এজন্য তিনি বলেননি। আর এখন তিনি এটা বলার প্রয়োজন অনুভব করছেন, এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রেজিম চেঞ্জ হওয়ার পর বর্তমান যে রেজিম আছে, সেই রেজিম কোনো অবস্থাতেই তাকে আশ্বস্ত করতে পারছে না। এই কারণে তিনি পর্দার আড়ালের যে গোপন সলা পরামর্শ, কর্মকাণ্ড, সেটার একটা ইঙ্গিত দিয়ে তিনি বলছেন এই দেশ আমেরিকা চালাচ্ছে, সরকারও আমেরিকা চালাচ্ছে, রেজিম চেঞ্জ আমেরিকা করেছে। ফলে রাজপথে যারা বড় বড় কথাবার্তা বলেছে, তারা মূলত পাপেট হিসেবে কাজ করেছে। কথাটা তিনি এমন সময় বললেন
তার বলার কয়েকদিন পরেই আমেরিকা পাকিস্তানে যে সেম প্রজেক্ট, বাংলাদেশে যে প্রজেক্ট তারা চালু করেছিল, ঠিক সেম প্রজেক্ট পাকিস্তানে তারা একটা নতুন ডাইমেনশনে যাচ্ছে, নতুন যাকে বলা হয় তাদের দাবিদার, নতুন অসীম মনির, নতুন সেই শাহবাজ শরীফ খোঁজার বা ধান্দা করছেন বা তারা খুঁজে পেয়েছেন ইতিমধ্যে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কি হবে? বাংলাদেশে কি এমন কিছু হচ্ছে, এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে? আপনারা কি বলেন? একটু চিন্তা করুন তো। ফরহাদ মাজারের বক্তব্য, এনসিপির বক্তব্য, জামাতের বক্তব্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড এবং সরকারি দলের যারা লোকজন রয়েছেন তাদের সবার কেমন যেন খামোশ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। এর মধ্যে কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছেন? যদি পেয়ে থাকেন, আপনি আমি তো সাধারণ মানুষ। আমেরিকার মতো বড় একটা রাষ্ট্র যদি চক্রান্ত করে, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেখানে আত্মসমর্পণ করে, দেশের বড় রাজনৈতিক দল যেখানে দিল্লির আশ্রয় চলে যায়, সেখানে আপনি আমি দোয়া ছাড়া কি করতে পারি? আর নিজেদের পিঠ বাঁচানো ছাড়া আমাদের আর কি করার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।